আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আলোচনা করব হচ্ছে আমি রাশিয়ার বিস্তারিত একদম A to Z। আপনার কি ডকুমেন্ট লাগবে, ভিসা প্রসেস করতে কত সময় লাগবে, কি কাজ, কত বেতন পাবেন, অ্যাকোমোডেশন কে করবে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে রাশিয়া সংক্রান্ত সকল তথ্য আপনাদের বোধগম্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে ভিডিওতে শুরু করি। শুভ অপরাহ্ন। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। এই মুহূর্তে ক্রোয়েশিয়ান সময় 5টা 34 মিনিট এবং তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক -1। এবং রাত যত বাড়বে তাপমাত্রা কমতে থাকবে। অ্যাটলিস্ট রাত 2টা নাগাদ সেই তাপমাত্রা হয়ে যাবে -4 ডিগ্রি সেলসিয়াস এবং ফিল লাইক 7 ডিগ্রি, -7। মোদ্দা কথা, ফেব্রুয়ারির একদম শেষ পর্যায়ে এসেও এখনো ক্রোয়েশিয়ার তাপমাত্রা অনেক কম। মাঝখানে জানুয়ারির শুরুতে বা ফেব্রুয়ারির শুরুতেও তাপমাত্রা 17 পর্যন্ত উঠেছিল। তারপর থেকে যে পড়া শুরু হয়েছে আর উঠে নাই। এখন পর্যন্ত তাপমাত্রা অনেক কম। তো যাই হোক, আজকে আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমরা রাশিয়া নিয়ে কাজ শুরু করব। সম্প্রতি আমরা রাশিয়ার সকল প্রসেসিং গুছিয়ে ফেলেছি ইনশাল্লাহ। রাশিয়ার বিস্তারিত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর পাশাপাশি ক্রোয়েশিয়ার এই সান্ধ্যকালীন প্রকৃতি উপভোগ করবেন। তো প্রথমে বলে নিচ্ছি, রাশিয়া একটি শীতপ্রধান দেশ এবং পুরা ইউরোপকে রাশিয়া মূলত ঘিরে আছে চতুর্পাশ দিয়ে। তো সে দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার সম্পর্কে ইতিপূর্বে আপনারা অনেকেই জানেন। নেগেটিভ পজিটিভ নানা প্রতিক্রিয়া আমি অনেকের মধ্যে দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে অনেক খবর এসেছে বাংলাদেশি শ্রমিকদেরকে সেখানে অল্প টাকায় নিয়ে গিয়ে ভালো বেতন বা মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধক্ষেত্রে সেখানে প্রেরণ করা হয়েছে এবং অনেক মানুষ সেখানে মারা গেছে। কয়েকজনের ব্যাপারে নিউজ পত্রিকা আসছে এবং কয়েকজনের লাশ ও লাপাত্তা স্বজনদের আহাজারি আমরা দেখেছি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, সব জায়গায় দেখেছি। তো সেই দিকটা বিবেচনা করে আমি বলবো যে সতর্কতার কোনো বিকল্প নেই। টাকা বাঁচাতে গিয়ে, সময় বাঁচাতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে জীবন বিসর্জনের মধ্যে কোনো সার্থকতা নেই। জীবন বেঁচে থাকলে অপরচুনিটি, আপনি যদি বেঁচে থাকেন আপনার জীবনে অনেক অপরচুনিটি আসবে। আপনি যদি ক্রোয়েশিয়ার ছোট ছোট পোলাপান স্কুলের, তো অনেক অপরচুনিটি আপনার লাইফে আসবে। আপনি যদি বেঁচে থাকেন, আপনার যদি জীবনটা বেঁচে যায়, আর যদি মরে যান সব শেষ। আপনার মৃত্যুর সাথে সাথে কিন্তু আপনার পৃথিবীর যাবতীয় ক্রিয়াকলাপ, পৃথিবীর সকল কিছু আপনার শেষ, সাথে আপনার স্বপ্ন সব শেষ হয়ে যাবে। তো যাই হোক, ভূমিকা লম্বা না করে ভিডিওটি শুরু করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের রাশিয়া। তো এটা আমি একটা ড্রাফট করেছি, ড্রাফট অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী আমি আপনাদেরকে পড়ে শোনাবো, পাশাপাশি মাঝে মাঝে এগুলো বিশ্লেষণ করব। তো রাশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার সম্প্রতি উন্মুক্ত হয়েছে। বিশেষ করে নির্মাণ, রেস্টুরেন্ট ও জাহাজ শিল্প খাত, এই 3টি সেক্টরে মোটামুটি ভালো কাজ হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের জন্য। এই জন্য আপনার প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো হলো আপনার পাসপোর্ট, কমপক্ষে 2 বছরের মেয়াদ থাকতে হবে পাসপোর্টে। আপনার জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড থাকতে হবে। যদি এনআইডি কার্ড আপনার না থাকে সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট আপনাকে সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার, সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড এবং ম্যাট পেপারে প্রিন্ট করা। এটা আপনার একটা ছবি সাধারণত লাগে, 3টা বা 4টা আপনি করে রাখতে পারেন, একটা লাগে সাধারণত।
তারপরে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আপনাকে প্রোভাইড করতে হবে। আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। তবে শুরুতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট না থাকলে সমস্যা নেই, যখন আপনার পারমিট আসবে এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট চলে আসবে সেই সময় আপনি এম্বাসিতে যখন ফেস করবেন সেই সময় আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সাথে দিতে হবে। এবং রাশিয়ার এম্বাসি বাংলাদেশে আছে এবং বাংলাদেশ থেকেই আপনি জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন। আর লাগবে হচ্ছে আপনার দক্ষতা বা প্রশিক্ষণের সার্টিফিকেট। প্রযোজ্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি একদম স্কিল্ড ওয়ার্কার চায় সেক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা সনদ, ক্ষেত্র বিশেষে ভিডিও দিতে হতে পারে। তারপর লাগে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। অনেক কোম্পানি এসএসসি, এইচএসসি পাস এরকম মেনশন করে দেয়, তো সেই ক্ষেত্রে আপনাকে এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট যদি চায় আপনাকে সেটা প্রোভাইড করতে হবে। এখন হচ্ছে বেতন এবং অ্যাকোমোডেশন। বেতন হচ্ছে রাশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বেতন হচ্ছে কাজের ধরন, দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। এটা শুধু রাশিয়া না, মিডল ইস্ট সহ সারা পৃথিবীর যেখানেই আপনি অ্যাজ এ শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে যাইতে চান প্রত্যেকটা দেশেই কিন্তু আপনার জন্য সেটা প্রযোজ্য। আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা এগুলোর উপর নির্ভর করে হচ্ছে আপনার বেতন ভাতা। তো নির্মাণ শ্রমিক হিসেবে যারা কাজ করে তাদের বেতন সাধারণত শুরু হয় $600 থেকে $1200 পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশি টাকায় 70 থেকে 1,40,000 টাকা পর্যন্ত বেতন আপনি পেতে পারেন রাশিয়াতে আপনার যোগ্যতা অনুযায়ী। এবং রাশিয়াতে এটা ডলার হিসাবে আমরা বললো, আপনার রাশিয়াতে মূলত ওরা স্থানীয় মুদ্রার নাম হচ্ছে রুবল। রুবল হিসাবে ওরা আসলে স্যালারি দেয়। কোনো কোনো কোম্পানি ডলারেও বেতন দেয়, তো আমি ডলার হিসেবেই বলছি। 600 থেকে $1200, অর্থাৎ 70,000 থেকে 1,40,000 পর্যন্ত যারা নিম্ন শ্রমিক তারা বেতন পেতে পারে। আর কৃষি শ্রমিক যারা আছে তারা 500 থেকে 800, অর্থাৎ 58 বা 60,000 টাকা থেকে 92,000 টাকা পর্যন্ত স্যালারি পেতে পারে। তবে আপনারা জানেন রাশিয়া যেহেতু একটি শীত প্রধান দেশ, প্রচন্ড শীত, এবং পৃথিবীর যত শীত মনে সব ওইখানে শীতের জন্য বিখ্যাত। তো সেই ক্ষেত্রে বছরের একটা বৃহৎ অংশ তারা আর আসলে বরফে ঢাকা থাকে। আপনারা জানেন বরফে তাদের নদী, খাল, বিল সবকিছু একজন হয়ে যায়। ইভেন তাদের এখানে যে বড় বড় নদীগুলো শহর বা শহরের আশপাশে যেসব নদীগুলো থাকে সেগুলো পর্যন্ত পুরো বরফে, মোটা বরফে আবৃত হয়ে যায়, এবং সেই বরফের উপরে মানুষ স্কেটিং করে এবং অনেকে গাড়ি চালায়, হ্যাঁ, মোটরসাইকেল বা শর্টকাট রাস্তা হিসেবে তখন ওই নদী পথটাকে সবাই ইউজ করে, যেহেতু বরফে ঢেকে যায়। শক্ত বরফ কিন্তু, হ্যাঁ, নরম কোনো ইয়ে না, আস্তরণ না যে একটা পাতলা আস্তরণ পড়লো এরকম না, এবং পুরো বরফ প্রায় 1 ফিট 2.5 ফিট পর্যন্ত এরকম মোটা বরফে ঢেকে যায়। বুঝে নিতে একটা মানুষের ওজন কত, 80-90 কেজি পর্যন্ত একটা মানুষ হয়, 120 কেজি পর্যন্ত একটা মানুষ হয়। সেই মানুষগুলো এই বরফের উপরে কিন্তু স্কেটিং করে। তো স্বভাবতই বুঝতে পারছেন যে কি পরিমাণ আসলে শীত থাকে। তো একটা বছরের বড় একটা অংশ কিন্তু তখন বরফে ঢাকা থাকে, আর ওই সময়টাতে কাজ কাম বন্ধ থাকে, কাজ কাম হয় না। তো সেই ক্ষেত্রে কৃষি সেক্টরে আসলে কাজের সুযোগটা খুব কম সময়ের জন্য থাকে, এবং অল্প সময়ের পরেই কিন্তু আবার শীত পড়ে যায়, তখন তারা বেকার হয়ে যেতে হয়। সেই জন্য আমি বলবো জাহাজ শিল্প এবং কনস্ট্রাকশন সেক্টর এই দুটো ক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো হবে। আর আমরা কাজ করছি কনস্ট্রাকশন সেক্টরে, ঠিক আছে? আমরা কি কাজ করছি সেগুলো নিয়ে আমি একটু পরে বলছি, আগে কথাগুলো বলে শেষ করি। আমি যারা নির্মাণ শ্রমিক তাদের বেতন বললাম $600 থেকে $1200, আর যারা কৃষি শ্রমিক হিসেবে যাবে তারা $500 থেকে $600, যারা হোটেল ও রেস্টুরেন্ট কর্মী হিসেবে যাবে তাদের $500 থেকে $600, অর্থাৎ ওই কৃষি শ্রমিকদের মতোই। তবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে, যদি আপনি রেস্টুরেন্ট শ্রমিক হিসেবে যেতে পারেন সেক্ষেত্রে আপনি সারা বছরই, যদি প্রতিষ্ঠিত কোনো রেস্টুরেন্টে হয়, আপনি ওখানে কাজ করতে পারবেন। কারণ হচ্ছে সেখানেও কিন্তু ফুড ডেলিভারি সহ নানা কাজের অপরচুনিটি থাকে, যেহেতু শীত প্রধান দেশ। তো প্রত্যেকটা শীত প্রধান দেশেই কিন্তু ফুড ডেলিভারির আছে, চাহিদা থাকে, হ্যাঁ। আর মানুষরা তখন একটু ঘরমুখী থাকে, বাইরে একটু কম বেরোয়, তো তারা ঘরে বসে বসে অর্ডার করে খাবার খেতে তখন পছন্দ করে। এটা ইউরোপেও আমরা দেখেছি,
এটা এই পৃথিবীর প্রত্যেকটা দেশে এরকম হয়। তো সেখানে এই অপরচুনিটিটা আছে, আপনি এটা করতে পারেন যদি এরকম কোনো সুযোগ সুবিধা পান আর কি। বাট আমাদের কাছে শুধু কনস্ট্রাকশন রিলেটেড কাজ। তো যাই হোক, রেস্টুরেন্টের বেতনও অনেকটা কৃষি শ্রমিকদের মতনই হয় তাদের, অর্থাৎ 500 থেকে $600 মধ্যে, অর্থাৎ বাংলা টাকায় 58,000 থেকে 1 লাখ বা 92,000 টাকা পর্যন্ত এরকম বেতন আপনি পেতে পারেন। অনেক ক্ষেত্রে যারা রেস্টুরেন্টের শেফ বা ওই লেভেলে যারা অনেক অভিজ্ঞ, যারা রান্না বান্নার কাজে খুব দক্ষ শেফ, তাদের কিন্তু আবার $1,000 পর্যন্ত বেতন তারা পেতে পারে, যেটা বাংলা টাকায় 1,25,000 টাকা পর্যন্ত বেতন তুলতে পারে। তারপরে আছে ট্রাক ড্রাইভার, যারা মোটামোটা লরি, ট্রাক, হ্যাঁ, এই ধরনের ভারী যানবাহন, যারা বাস চালাতে পারে, এরকম ভারী যানবাহনের যারা চালায়, বিশেষ করে যারা মিডল ইস্টে এসব কাজে দক্ষতা আছে, দুবাই, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ নানা দেশে যারা লরি চালায় বা ট্রাক চালায়, বড় বড় 22 চাকা 23 চাকার গাড়িগুলো যারা চালায়, এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের ওইখানে কাজের সুযোগ আছে। সেক্ষেত্রে তারা বেতনটা পায় হলো $800 থেকে $1,200 পর্যন্ত, অর্থাৎ 92,000 থেকে 1,40,000 বাংলা টাকা পর্যন্ত তারা ইনকাম করতে পারে রাশিয়ার মতো একটি দেশে। ঠিক আছে, এখন আমি ওই যে 600 থেকে 800, 800 থেকে 1200 এইভাবে কেন বললাম? প্রত্যেকটা কর্মক্ষেত্রেই একটা শিক্ষানবিশ সময় থাকে, যেটাকে বলে ট্রেনিং পিরিয়ড। অর্থাৎ আপনি কতটা দক্ষ, অভিজ্ঞ, এক্সপার্ট, এটা কিন্তু আমি জানি না, বা আপনাকে যে চাকরি দিবে সে কিন্তু জানে না। আপনার সাথে তারা যখন কিছুদিন কাজ করবে, আপনার কাজ যখন তারা দেখবে, দেখার পর তারা বলতে পারবে বা বুঝতে পারবে যে আপনি আসলে কতটা দক্ষ সংশ্লিষ্ট কাজে। সেক্ষেত্রে তারা পর্যবেক্ষণের জন্য আপনাকে 6 মাস, এটাকে বলে শিক্ষানবিশ পিরিয়ড বলে, এই সময়টা আপনার কাছ থেকে নেয় এবং তারা এই সময়টা আপনাকে পর্যবেক্ষণ করে। তারপরে সময় যেটা প্রসেসিং সময়, তারপরে যেটা আলোচনা করব যে রাশিয়ার ভিসা হতে আসলে মূলত কত মাস বা কত বছর সময় লাগে। রাশিয়ার ভিসা হতে সাধারণত ভিসা প্রক্রিয়া 1 থেকে 2 মাসের মধ্যেই হয়ে যায়, তবে এটি নির্ভর করে আবেদনকারীর ডকুমেন্টস এবং যে আপনাকে চাকরি দিবে অর্থাৎ নিয়োগকর্তা, তার কার্যক্রমের উপর, তার আগ্রহের উপর, তার অ্যাক্টিভিটিজের উপর নির্ভর করে। অনেক নিয়োগকর্তা আছে তার লোক একটু দেরিতে দরকার, সে একটু রয়ে কাজ করবে, আর অনেক নিয়োগকর্তা আছে তারা এখনই দরকার, সেক্ষেত্রে সে অনেকটাই তাড়াহুড়া তড়িঘড়ি করে কিন্তু আপনার কাজ করে দিবে। হ্যাঁ, তো সময়টা ওই রকমই 1 থেকে 2 মাস। তবে আমাদের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা 4 মাস সময় নিব, কম বেশি সময়, যদি আগে 1 মাস 2 মাস এরকম মধ্যে হয়ে যায় এটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর আমাদের ব্যাপারটা আমরা একটু বলে রাখি যে আমরা যে কোম্পানিতে কাজ করছি সেটাও কনস্ট্রাকশন কোম্পানি। এখানে দক্ষ, অদক্ষ এবং সেমি স্কিল, স্কিল, আনস্কিল, এই 3 ধরনের লোকে আমরা নিব। তবে কোম্পানির প্রতিনিধি ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি এসে ইন্টারভিউ দিয়ে লোক সিলেকশন করে তারপর নিয়ে যাবে। তো এটা গেল আমাদের কথা। তারপরে অ্যাকোমোডেশন যে বিষয়টা, ইউরোপ সহ নানা দেশে অ্যাকোমোডেশন যেরকম হয় রাশিয়ার ক্ষেত্রে ঠিক সেরকম, অর্থাৎ নিয়োগকর্তা আপনাকে অ্যাকোমোডেশন দিবে, অর্থাৎ থাকার ব্যবস্থাটা নিয়োগকর্তা করে দিবে, খাবারটা আপনি নিজের দায়িত্ব করে নেবেন। ঠিক আছে। আর টিআরসি যেটা টেম্পোরারি রেসিডেন্স কার্ড, সেটা রাশিয়া সাধারণত আপনারা জানেন যে 1 বছরের ভিসা হয়, 2 বছরের কন্ট্রাক্ট থাকে, 2 বছরের কন্ট্রাক্ট একবার 1 বছরের করে ভিসা হয়। আর এটা রাশিয়ার আভ্যন্তরীণ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে, সেখান থেকে আবেদন করে করতে হয়। তো আপনার এই প্রসেসিং গুলো নিয়োগকর্তা, যিনি আপনার কোম্পানির মালিক, উনি নিজ দায়িত্ব করে দিবেন। এ ব্যাপারে আপনাকে কোনো ফিকির করতে হবে না, টেনশন করতে হবে না ইনশাল্লাহ। তাহলে টিআরসি কার্ড পাবেন 1 বছরের এবং কন্ট্রাক্ট থাকবে 2 বছরের। ঠিক আছে। রাশিয়ার কাজের ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ার দূতাবাসে আবেদন করতে হবে, যেটা আমি আগেই বললাম। ভিসা ফি, প্রক্রিয়াকরণ সময়ও আলাদা, অন্যান্য শর্তাবলী সম্পর্কিত বিস্তারিত তথ্য যেগুলো আমরা পারমিট আসার পর আপনাদেরকে ধাপে ধাপে সব জানিয়ে দেবো, যে হ্যাঁ এখন আপনার কি কাজ, এম্বাসি ফি কি করতে হবে না করতে হবে, এগুলো সবই আসলে মূলত আমরাই প্রোভাইড করব। আর আমরা এটাকে একটা প্যাকেজের আওতা নিয়ে আসবো। প্যাকেজের আওতা আশা করি আগামী দিন বিস্তারিত আপনারা দেখতে পাবেন, এবং আমার এই ভিডিও ডেসক্রিপশনেও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রয়োজনে বারবার দেখবেন।
এবং দেখার পর আপনাদের মনে কোশ্চেন আসলে সে ব্যাপারে আপনারা আমাদেরকে কোশ্চেন করবেন। তো এবার আলোচনা করি হচ্ছে রাশিয়ার আসলে মূলত যেহেতু শীত প্রধান দেশ, সেখানে কাজের পরিবেশটা কেমন। ঠিক আছে, এখানে কাজ করতে হলে আপনাকে কি কি সমস্যা বা কি কি প্রতিকূল যে পরিবেশ বা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সাউন্ড কেমন হচ্ছে জানি না, যেহেতু মেইন রোডের উপর দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করছি। আশা করি পরবর্তীতে যখন একটু রিটাচ করব তখন সাউন্ড একটু বাড়িয়ে দেব। তো আমি রাশিয়ার কাজের পরিবেশ সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। যারা শিল্প কারখানায় বা নির্মাণ শিল্পে কাজ করবে তাদের জন্য বলি, কাজের পরিবেশ অনেক সময় কঠিন এবং শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়। আপনারা জানেন এটা। প্রায়শই শ্রমিকরা নির্মাণ সাইটে কাজ করেন, যেখানে বিভিন্ন সরঞ্জাম এবং যন্ত্রপাতি ব্যবহৃত হয়। তো সুতরাং এগুলো রক্ষণাবেক্ষণ কাজ করার ক্ষেত্রে অবশ্যই শারীরিক পরিশ্রমের বিষয় যেটা, সেটা অবশ্যই লাগবে আপনার। আর হচ্ছে কাজের সময় দীর্ঘ হতে পারে, সাধারণত 8 ঘন্টা ডিউটি হয়। কোনো কোনো কোম্পানি তাদের বাধ্যতামূলক ওভারটাইম করায়, সেটা 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা বা 12 ঘন্টা পর্যন্ত করে। তবে বাড়তি যে কাজটা করায় তারা, বর্ধিত যে সময়টা, সেটার জন্য তারা উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেয়। আর নিরাপত্তা ব্যবস্থা সবসময় ভালোই থাকে কাজের ক্ষেত্রে, সেফটি ইউজ করা হয়। আমি ক্রোয়েশিয়াতে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে তারা সেফটি বেল্ট শেল সহ এই ধরনের সরঞ্জাম তারা ব্যবহার করে না, এবং খোলামেলা পরিবেশে কাজ করছে। সেক্ষেত্রে আমাদের অনেকেই আমাকে কমপ্লেন করেছে এবং অনেকে কান্নাকাটি করেছে। তো এই ক্ষেত্রে এটাও মাথায় রাখবেন যে আজ পর্যন্ত আমি যতটুকু তথ্য পেয়েছি এবং এ পর্যন্ত যারা রাশিয়াতে আছে, আমাদের একটা বড় লবিং আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। সবার সাথে আলোচনা করে আমি যতটুকু বুঝতে পেরেছি যে রাশিয়ার কাজের পরিবেশ যথেষ্ট ভালো এবং নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো। সরকারের কি করেছে না করেছে সেটা নিয়ে আমাদের জানার বিষয় না, তিনি কি স্বৈরাচার নাকি এইসব নিয়ে দেখার বিষয় না। আচ্ছা, কৃষি শিল্প সম্পর্কে একটু বলি। সেক্ষেত্রে কাজের শারীরিক পরিশ্রম তো অবশ্যই আছে, আর সেটা তাপমাত্রা এবং আবহাওয়ার উপরে নির্ভরশীল অনেকটা, যেটা আমি আগে আলোচনা করে ফেলছি যে শীত প্রধান দেশ, সেক্ষেত্রে কৃষি ক্ষেত্রটা আসলে বছরের একটা বিশাল অংশ জুড়ে কিন্তু বন্ধ থাকে, বরফ ঢাকা থাকে। হ্যাঁ, তো এটা আসলে বিষয়টা এরকমই। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকদের নিজস্ব বাসস্থান ব্যবস্থা করা হয়, তবে কখনো কখনো অন্যদের সঙ্গে শেয়ার করে থাকতে পারে। যারা কৃষি ক্ষেত্রে কাজ করে, অনেক সময় কোম্পানিগুলো যে জায়গা তাদের কৃষি সাইট থাকে আর কি, সেখানে কাজের ব্যবস্থা করে দেয়, মানে থাকার ব্যবস্থা করে দেয়, অ্যাকোমোডেশন করে দেয়, ঘর উঠে দেয়। এবং সেখানে আপনার শীতের থেকে বাঁচার জন্য যে হিটার, সেগুলো ইউজ করে এবং গরম পানি সহ নানা উপকরণগুলো থাকে। আবার অনেক কোম্পানি আছে যারা বলে যে না, তোমরা তোমাদের থাকার ব্যবস্থা করো, বাট তারা একটা ব্যবস্থা করে দেয়, সেটা পে করতে হয়। বাট আমাদের যেহেতু কৃষিখাতে কোনো কাজ নাই, আলহামদুলিল্লাহ আমাদের এগুলো ফেস করার কোনো প্রশ্নই আসে না। তো এইগুলো আপনাদেরকে কেন বললাম, এগুলো আপনাদের জেনে রাখা খুবই জরুরি। কারণ হচ্ছে এইসব দেশ আসলে শীত প্রধান দেশে যখন যাবেন তখন আপনাদেরকে নানা রকম প্রস্তুতি নিয়ে কিন্তু যেতে হবে। যেমন আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি ক্রোয়েশিয়াতে, এখানে প্রচন্ড শীত। শীতের কারণে দেখেন আমার আঙ্গুল টাঙ্গুল একদম মানে বন্ধ হয়ে আসতেছে, মানে ইয়ে হয়ে গেছে, কি বলে এটাকে, রক্ত শূন্যতার মতো একটা অবস্থা, রক্তগুলো একদম জমে গেছে, এত কষ্ট হচ্ছে। তো আপনি যখন এরকম একটা পরিবেশে, ক্রোয়েশিয়াতে এখন তাপমাত্রা -1 তাপমাত্রা, আমার এত কষ্ট হচ্ছে, আর রাশিয়ার মতো দেশে -7, 8, 9, 10, -14 পর্যন্ত, 14, 15, 16 এরকম পর্যন্ত তাপমাত্রা থাকে। তো এরকম তাপমাত্রা আপনাকে কাজ করতে হবে। সুতরাং আপনাকে কতটুকু সতর্কতার সহিত কাজ করতে হবে এই বিষয়টা একটু মাথায় রেখে তারপর যাবেন আপনারা ইনশাল্লাহ। আর আমাদের মাধ্যমে যারা প্রসেস করবেন, ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত সকল তথ্য দেয়া থাকবে, এবং এই বিষয়ে আমি অফিসকে ইনফর্ম করে দিব আপনাদের সাথে যথাযথ সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য যদি আপনাদের জানার থাকে, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এবং ভিডিওর উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আপনারা জানাইতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি কমেন্টস কিন্তু প্রত্যেকটা কমেন্টসেরই কিন্তু উত্তর দিই, এবং প্রত্যেকটা কমেন্টস আমার নজরে আসে, আমি একটা কমেন্টসও কিন্তু মিস করি না। কিছু কিছু কমেন্টস আছে যেগুলোর উত্তর দেওয়াটা আমি প্রয়োজন বোধ করি না, বিধায় আমি উত্তর দিই না, বাট ম্যাক্সিমাম কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি। আপনাদেরকে এই শীতের মধ্যে হেঁটে হেঁটে ক্রোয়েশিয়ার কিছু পরিবেশও দেখাইলাম।
প্রকৃতিও দেখালাম, আর এই সন্ধ্যার সময় আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, আপনাদের অনেক মূল্যবান সময় নিয়ে নিলাম এবং এই ভিডিওর মাধ্যমে রাশিয়ার যাবতীয় ওয়ার্ক পারমিট সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। আর রাশিয়া নিয়ে যেহেতু বিতর্ক আছে, সুতরাং এখানে যাওয়ার ক্ষেত্রে প্রসেসিং এর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। অল্প টাকার ফাঁদে পড়বেন না এবং চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়বেন না। সাবধান থাকবেন, আপনি নিজের জীবন বাঁচান। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনি শারীরিকভাবে বেঁচে থাকলে, মানসিকভাবে সুস্থ থাকলে সময়টা আমার কোনো বিষয়ই না। সবসময় আপনার যে মূল্যবান সময় না, আমি বলি যে মূল্যবান টাকা, এটা সেভ করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি রেজাউল করিম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।